সমুদ্রের রহস্যময় গল্পগুলো আমাদের সবসময় ভীষণ টানে, তাই না? এই যেমন ধরুন বারমিউডা ট্রায়াঙ্গেলের মতো অতিপ্রাকৃত লোককথা কিংবা দানবীয় ঢেউয়ের হাড়হীন করা সব মিথ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এইসবের পেছনে আসলে কতটা সত্যি আর কতটা খাঁটি বিজ্ঞান লুকিয়ে আছে? আজকের এই এক্সপ্লেনারে আমরা লোককথার আড়ালে থাকা সমুদ্র বিজ্ঞানের সেই চমকপ্রদ আর অকাট্য প্রমাণগুলোর দিকেই নজর দেব। সত্যি বলতে কি, সমুদ্রের এই আসল দানবদের চেনাটা যতটা ভয়ের তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর। আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। ২০০১ সালে নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনে একটা লাইন ছাপা হয়েছিল, এটি কোথা থেকে যেন ধেয়ে আসে আর বিশাল জাহাজগুলোকে মাঝখান থেকে দুটুকরো করে দেয়। বেঁচে ফেরা মানুষদের কথা কেউ বিশ্বাস করেনি, অন্তত এখনকার আগে পর্যন্ত। এই কয়েকটা শব্দে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় গভীর সমুদ্রে ঘটা এই আকস্মিক বিপর্যয়গুলো কতটা ভয়ঙ্কর আর অবিশ্বাস্য হতে পারে। কোনো আগাম সংকেত ছাড়া নিমিষেই ঘটে যাওয়া এই ঘটনাগুলো বছরের পর বছর ধরে নাবিকদের মনে আক্ষরিক অর্থেই আতঙ্ক ছড়িয়েছে। তো একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ঠিক কী কারণে এই বিশাল বিশাল জাহাজগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায়? এটা কি কোনো অতিপ্রাকৃত শক্তি, নাকি এর পেছনে রয়েছে কোনো বাস্তব ভয়ঙ্কর প্রাকৃতিক কারণ? এই এক্সপ্লেনারে আমরা সেই মিথগুলো থেকে বেরিয়ে একেবারে বাস্তবমুখী বিজ্ঞানের দিকে তাকাবো, যাতে পরিষ্কার বোঝা যায় সাগরের বুকে আসলে ঠিক কী ঘটে। সেকশন ১, সি মিথস অ্যান্ড মিসিং শিপস, অর্থাৎ সমুদ্রের মিথ এবং নিখোঁজ জাহাজের রহস্য। যুগের পর যুগ ধরে এসব রহস্যময় অঞ্চল ঘিরে অনেক গালগল্প প্রচলিত থাকলেও বিজ্ঞানভিত্তিক বেশ কিছু শক্ত ব্যাখ্যা কিন্তু রয়েছে। ইউএস নেভি এবং নোয়ার মতো সংস্থাগুলো অতিপ্রাকৃত দাবিগুলোকে একেবারেই আমল দেয় না, বরং তারা এর পেছনে প্রাকৃতিক এবং পরিবেশগত কারণগুলোকেই দায়ী করে। উদাহরণ হিসেবে গালফ স্ট্রিমের প্রচণ্ড স্রোতের কথাই ধরা যাক, যা সেকেন্ডে প্রায় ২ মিটার বেগে বইতে পারে। এটা যে কোনো জাহাজকে মুহূর্তের মাঝে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। এছাড়া হঠাৎ তৈরি হওয়া ধ্বংসাত্মক আবহাওয়া আর ডাউনবার্স তো আছেই। আরেকটি দারুণ আকর্ষণীয় বৈজ্ঞানিক তথ্য হল মিথেন হাইড্রেটের উপস্থিতি। সমুদ্রে তলদেশ থেকে হঠাৎ বুদবুদ আকারে মিথেন গ্যাস বেরিয়ে এসে পানির ঘনত্ব একদম কমিয়ে দেয়। ফলে ওই ফেনা ওঠা পানিতে জাহাজ আর ভাসতে পারে না, সোজাসুজি তলিয়ে যায়। আর হ্যাঁ, এর পাশাপাশি মানুষের ভুল বা হিউম্যান এরার তো একটা বড় ফ্যাক্টর বটে। সেকশন ২, ডিফাইনিং দ্য রোগ ওয়েভ বা দানবীয় ঢেউয়ের আসল পরিচয়। এখন এই ব্যাপারটা একটু খেয়াল করুন। একটা সাধারণ ঢেউয়ের প্রাথমিক গঠনে আমরা কি দেখতে পাই? এর একটা চূড়া বা ক্রেস্ট থাকে, সবচেয়ে নিচু অংশ বা ট্রাফ থাকে, আর থাকে এদের মধ্যকার উচ্চতা। একটা সাধারণ ঢেউ কিভাবে তৈরি হয় আর এর গঠন কেমন, সেটা পরিষ্কারভাবে না বুঝলে সমুদ্রের স্বাভাবিক ঢেউগুলো কিভাবে রূপ পরিবর্তন করে মারাত্মক রগওয়েভসে পরিণত হয় তা বোঝা আসলে বেশ কঠিন। বাতাসে তৈরি হওয়া সাধারণ ঢেউগুলো মানে উইন্ড ওয়েভ একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর স্বাভাবিকভাবে ভেঙে পড়ে বা ব্রেক করে। এগুলো মোটামুটি একটা সীমার মধ্যেই থাকে। কিন্তু রোগ ওয়েভ, এগুলো একেবারে অন্য লেভেলের। এগুলো কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে তৈরি হয়। নাবিকরা এদেরকে প্রায়শই পানির দেয়াল বা ওয়ালস অফ ওয়াটার বলে বর্ণনা করেন। এরা চারপাশের অন্য সব ঢেউয়ের চেয়ে অনেক বেশি উঁচু আর মারাত্মক বিধ্বংসী, যা কোনো সুযোগ না দিয়েই নিমিষেই আছড়ে পড়ে জাহাজের উপর। বিজ্ঞান তো আর শুধু গল্পের উপর নির্ভর করে বসে থাকে না, এর জন্য চাই নিরেট গাণিতিক হিসাব। বিজ্ঞানীরা এই দানবীয় ঢেউকে অ্যাবনর্ম্যালিটি ইন্ডেক্স বা এআই দিয়ে সংজ্ঞায়িত করেন। সহজ কথায়, যদি কোনো ঢেউয়ের উচ্চতা তার চারপাশের অন্যান্য সাধারণ ঢেউয়ের গড় উচ্চতার অন্তত দ্বিগুণ বা তার চেয়েও বেশি হয়, অর্থাৎ গাণিতিকভাবে এআই এর মান যদি ২-এর চেয়ে বেশি হয়, ঠিক তখনই একটি সাধারণ ঝড়ের ঢেউকে রোগ বা ফ্রিক ওয়েভ হিসেবে ট্যাগ করা হয়। আর এই অস্বাভাবিক উচ্চতা যে কতটা অকল্পনীয় আকার ধারণ করতে পারে তা শুনলে চমকে উঠবেন। গাণিতিক হিসাবগুলো যখন বাস্তবে রূপ নেয় তখন তা আসলেই ভয়ানক। ১৯৩৩ সালে খোলা সমুদ্রে রিপোর্ট করা সবচেয়ে বড় ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩৪ মিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৩৪ মিটার, যা প্রায় একটি ১১ থেকে ১২ তলা ভবনের সমান উঁচু। ইউএসএস রামাপো নামের একটি জাহাজের ক্রুরা আক্ষরিক অর্থেই এই অবিশ্বাস্য ঢেউয়ের মুখোমুখি হয়েছিলেন। তারা কিভাবেই বিশাল উচ্চতা মেপেছিলেন সেই পদ্ধতিটা কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত।
জাহাজের পেছনের অংশ যখন ঢেউয়ের সবচেয়ে নিচু খাদে বা ট্রাফে অবস্থান করছিল তখন তারা জাহাজের মাস্তুলের একটি নির্দিষ্ট পয়েন্ট এবং দিগন্ত রেখাকে এক সমান্তরালে এনে দৃষ্টিসীমার একটি ত্রিভুজায়ন পদ্ধতি ব্যবহার করেন। এভাবেই তারা ওই বিশাল পানির দেয়ালটিকে পরিমাপ করেছিলেন। এটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার। সেকশন ৩ মেকানিক্স অফ ওয়েভ গ্রোথ, অর্থাৎ এত বিশাল ঢেউ তৈরির ভৌত প্রক্রিয়া। এই এক্সপ্লেনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাসটা এখানেই। এত বিশাল ঢেউ তৈরি হওয়ার পেছনে গবেষকরা সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়ার কথা চিহ্নিত করেছেন, যেগুলোর কারণে সাধারণ ঢেউগুলো একত্রিত হয়ে বিপজ্জনক রূপ নেয়। এর মধ্যে রয়েছে ওয়েভ কারেন্ট ইন্টারঅ্যাকশন বা ঢেউ ও স্রোতের সংঘর্ষ, জিওমেট্রিক্যাল ফোকাসিং, স্প্যাটিওটেম্পোরাল ফোকাসিং, মডিউলেশনাল ইনস্টেবিলিটি এবং সলিটন কলিশন। শব্দগুলো শুনতে অনেক ভারী আর খটমটে মনে হলেও মূলত এই ভৌত প্রক্রিয়াগুলোই ঠিক করে দেয় সমুদ্রের পানি ঠিক কখন তার স্বাভাবিক সীমা অতিক্রম করবে। চলুন ৪ নম্বর সেকশনে যাই, ফিজিক্স অব ওয়েভ ফোকাসিং বা ঢেউ একত্রিত হওয়ার বিজ্ঞান। দেখি এটা কিভাবে কাজ করে। স্প্যাশিও-টেম্পোরাল ফোকাসিং ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। সমুদ্রের ঢেউগুলো কিন্তু বিভিন্ন গতিতে চলতে থাকে। তো যখন দ্রুত গতির ঢেউগুলো ধীর গতির ঢেউগুলোকে পেছন থেকে ধরে ফেলে আর ঠিক একই সময়ে সবগুলো ঢেউ এক বিন্দুতে এসে মিলে যায়, তখন সেই বিপুল জলরাশি একটা বিশাল চূড়া তৈরি করে। এটা অনেকটা হাইওয়েতে দ্রুতগামী গাড়ির জ্যামে আটকে পড়ার মতো ব্যাপার। তবে এখানে পানির শক্তি একসাথে মিলে গিয়ে এক অকল্পনীয় উচ্চতার জন্ম দেয়। আরেকটি মারাত্মক কারণ হল ওয়েভ কারেন্ট ইন্টারঅ্যাকশন। গালফ স্ট্রিমের মতো শক্তিশালী সামুদ্রিক স্রোতের ঠিক বিপরীতে যখন কোনো ঢেউ এসে পড়ে, তখন স্রোত সেই ঢেউয়ের গতিশক্তিকে প্রবলভাবে সংকুচিত করে ফেলে। সামনের দিকে এগোতে না পেরে ঢেউয়ের পানি তখন বাধ্য হয়ে হঠাৎ খাড়াভাবে ওপরে উঠতে থাকে আর একটার ওপর আরেকটা স্তর তৈরি করে বিশাল উচ্চতায় পৌঁছে যায়। সেকশন ৫ দ্য ট্রু ডেঞ্জার অ্যাট সি, অর্থাৎ সমুদ্রের আসল বিপদ এবং জাহাজের ওপর এর প্রভাব। এই তীব্র ভৌত প্রক্রিয়াগুলো যখন বাস্তবে রূপ নেয় তখন তা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একবার ভাবুন। ১৯৮০ সালের এই হাড়হিম করা দৃশ্যটি দেখুন। এসো ল্যাংডক নামের একটি জাহাজের ডেকে ঠিক পেছন থেকে আছড়ে পড়ছে এক বিশাল ঢেউ। জাহাজের এক নাবিকের সরাসরি বর্ণনায় জানা যায় এই বিশেষ ঢেউটি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ধেয়ে এসেছিল এবং চারপাশের অন্য সব ঢেউয়ের চেয়ে এটা ছিল অতিকায় বড়। কেউ কিছু বুঝে ওঠার আগেই এটা পুরো ডেক ভাসিয়ে নিয়ে যায়। আর এই ঘটনাগুলো অত্যন্ত স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দেয় যে বিপুল আর নির্দিষ্ট স্থানে ঘনীভূত হওয়া ঢেউয়ের শক্তির কাছে আমাদের তৈরি শক্তিশালী জাহাজগুলো কতটা অসহায়। এখানে ওয়ার্ল্ড গ্লোরি এবং প্রেস্টিজ ট্যাঙ্কারের পরিণতি অত্যন্ত মর্মান্তিক। দুটো বিশাল জাহাজকে মাঝখান থেকে এমনভাবে ভেঙে দুটুকরো করে ফেলা হয়েছে যেন এগুলো নিছক কোনো খেলনা। প্রকৃতির এমন বিধ্বংসী শক্তির কাছে মানুষের প্রযুক্তি কিভাবে হার মানে, এটা তারই এক নির্মম বাস্তবতা। কাঠামোগত ব্যর্থতার এমন আরেকটি আলোচিত ঘটনা হল ১৯১৮ সালে ইউএসএস সাইক্লোপস নিখোঁজ হওয়া ট্র্যাজেডি। ৩০৬ জন ক্রু নিয়ে হারিয়ে যাওয়া এই জাহাজটি সম্ভবত ৩০ থেকে ৪০ নটের প্রবর ঝড়ের মুখে পড়েছিল। বিজ্ঞানীরা মনে করেন এখানে পদার্থবিজ্ঞানের এক অদ্ভুত খেলা ঘটেছিল। বিশাল দুটি ঢেউয়ের চূড়ায় জাহাজের সামনে আর পেছনের অংশ আটকে যায় আর মাঝখানের অংশটি ঢেউয়ের খাদে স্রেফ শূন্যে ঝুলে থাকে। জাহাজটিতে অত্যন্ত ভারী কার্গো বোঝায় থাকার কারণে মাঝখানের এই শূন্যস্থান জাহাজের কাঠামো আর কোনোভাবেই ধরে রাখতে পারেনি, যার ফলে জাহাজটি আক্ষরিক অর্থে ভেঙে চরম ধ্বংসের শিকার হয়। তো এখান থেকে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমাদের সাধারণ সামুদ্রিক জাহাজ বা মেরিন ডিজাইনগুলো মূলত ১০ থেকে ১৫ মিটার উঁচু ঢেউ সামলানোর হিসাব করেই তৈরি করা হয়। কিন্তু যখনই এরা অপ্রত্যাশিত কোনো রগওয়েভ বা এই বিশাল দানবীয় ঢেউয়ের সামনে পড়ে, তখন অবিশ্বাস্য রকম অরক্ষিত হয়ে পড়ে। জাহাজের এই ভয়াবহ ক্ষতিগুলোই প্রমাণ করে যে আমাদের প্রচলিত নকশাগুলো চরম প্রাকৃতিক শক্তির সামনে আসলে কতটা দুর্বল। জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে সমুদ্রের ঝড়গুলো দিন দিন আরও বেশি তীব্র আর শক্তিশালী হয়ে উঠছে। আর তাই বিজ্ঞানীদের এই বিশ্লেষণ থেকে একটা বড় প্রশ্নই বারবার সামনে এসে দাঁড়ায়। আমাদের বর্তমান সামুদ্রিক প্রকৌশল মডেলগুলো কি ভবিষ্যতের এই দানবীয় ঢেউয়ের পদার্থবিজ্ঞান মোকাবেলা করার জন্য সত্যিই প্রস্তুত? নাকি সমুদ্রের ওই গভীরেও আরও এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের সাধারণ ধারণারও বাইরে?
এই প্রশ্নটা সত্যিই ভবিষ্যতের জন্য এক গভীর ভাবনার জন্ম দেয়। সমুদ্রের এই রহস্য নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনার এখানেই শেষ হচ্ছে। শেখার এবং জানার এই কৌতূহল বজায় থাকুক চিরকাল।